এ যেন সেই ব্রাজিল, যে ব্রাজিলের জন্য আপনি অপেক্ষা করেছেন দীর্ঘদিন, একদিন দুই দিন নয়, বলতে গেলে ৩ বছর অপেক্ষা করেছেন। কেন ৩ বছরের কথা বললাম? তার কারণ হলো বিগত ৩ বছর ধরে ব্রাজিল আপনাকে যেই ধরনের জঘন্য ফুটবল আপনাকে উপহার দিয়েছে, এই দলটার প্রতি আপনার ফ্রাস্ট্রেশন ছিল, এই দলটার প্রতি আপনার রাগ ছিল, ক্রোধ ছিল, আপনি নিজেকে সংবরণ করতে পারেননি কিংবা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এটা কি সেই ব্রাজিল, যে ব্রাজিলের খেলা এত দিন ধরে আপনারা দেখে আসার পর কার্লো আনচেলত্তির পরশে বদলে গেল? এই ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিল যখন প্রথম ম্যাচটা খেলে, সেই খেলাটা দেখে আপনি যথেষ্ট পরিমাণে খুশি হতে পারেননি। অনেকেই বলেছিলেন কার্লো আনচেলত্তি এসে ব্রাজিলে কী বা দিতে পেরেছে, সময় খুব কম পেয়েছিল। বারবার বলেছি যে কার্লো আনচেলত্তির উপরে বিশ্বাস রাখতে হবে এবং তাকে সময় দিতে হবে। কার্লো আনচেলত্তি প্রথম ম্যাচটার পর সেকেন্ড ম্যাচের জন্য খুব বেশি সময় নেয়নি। তার ট্যাকটিক্সে পরিবর্তন করেছেন, মাঠের ভেতরে পজিশনিং সেন্স তৈরি করেছেন এবং সেই সাথে ব্রাজিল ফুটবলটা আসলে যেইভাবে খেলতে হয়, ব্রাজিল আসলে যেইভাবে ফুটবল খেলতে চায়, সেইভাবে খেলার জন্য কার্লো আনচেলত্তি তার শিষ্যদেরকে মোটামুটি তৈরি করেছেন। এখন অবধি সম্পূর্ণ সময় দিতে পেরেছেন তাও কিন্তু বলার সময় হয়নি, কারণ কার্লো আনচেলত্তির হাতে একেবারে সময় কম। যেই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যথেষ্ট পরিমাণ কথা হয়েছিল, যেই ভিনিসিয়াস জুনিয়রের প্রতি দর্শকদের মন উঠে যাচ্ছিল, তার কারণ এই ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদ্রিদে যায় তখন তার খেলা দেখে সারা বিশ্ব তাকিয়ে থাকে, কিন্তু ব্রাজিলে আসলে কেন তিনি হারিয়ে যায়? ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলে আসলে হারিয়ে যান না, মূলত তাকে ব্যবহার করা হয় না। তার কারণ হলো বিগত ৩ বছর ধরে ব্রাজিলের যে জঘন্য ফুটবল আপনারা দেখেছেন, অতিষ্ঠ হয়ে গেছেন, মেজাজ খারাপ হয়ে গেছে, ফ্রাস্ট্রেশন আপনাকে একেবারে ঘিরে ধরেছে। সেই মুহূর্তে এসে যখন কার্লো আনচেলত্তি দায়িত্বটা নিল, তখন দেখেন খেলার ছন্দটা ফিরে এসেছে। ডরিভাল জুনিয়রের আন্ডারে ব্রাজিল যেই ধরনের স্লো ফুটবল খেলেছে, যেই ধরনের পাগলাটে খেলা খেলেছে, ট্যাকটিক্সবিহীন ফুটবল খেলেছে, সেইটাকে আসলে আপনি এখন কার্লো আনচেলত্তির মাঝে দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন না। তাহলে বিষয়টা বোঝা গেল যে ব্রাজিল আসলে কি দরকার ছিল। একজন ভালো মানুষের দরকার ছিল, একজন বাবার দরকার ছিল, একজন টেকনিশিয়ানের দরকার ছিল, বা একজন যোগ্য ব্যক্তির দরকার ছিল, যেই ব্যক্তি এসে ব্রাজিল ফুটবলকে একটা পরিবর্তনের আভাস দেবেন। ম্যাচের রেজাল্ট দেখে হয়তো বা আপনি বলতে পারেন যে মাত্র একটা গোলের জয়ের কারণে এত কথা, কখনোই না। ব্রাজিল আসলে এই একটা গোল না, এর চেয়ে বেশি গোল ডিজার্ভ করতো। বিশেষ করে ম্যাথিউস কুনহা যে হেডারে গোলটা মিস করেছেন, ব্রাজিল অন্তত পক্ষে যদি ৩-০ গোলে জিততো অথবা যদি ৪-১ জিততো, তাহলেও আপনি অবাক হতেন না, আমিও ব্যক্তিগতভাবে অবাক হইতাম না। কিন্তু এই যে ব্রাজিলকে আপনি দেখেছেন, এই ব্রাজিলকে শেষ কবে দেখেছেন যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে বোধহয় আপনি ট্রমাটাইজ হয়ে যেতে পারেন, কিংবা আপনি এতবার নিজেকে হারিয়ে খুঁজবেন যে আসলে কোথায় ছিলাম এবং এই দলটা কোথায় ছিল, কোন জায়গাটা ছিল। সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি দ্বিতীয় ম্যাচেই তার ইফেক্টটাকে বুঝিয়ে দিলেন, ব্রাজিলকে আসলে এই ধরনের ফুটবল খেলতে হবে। ব্রাজিলকে যদি আসলে আপনি আলাদা করে বর্ণনা করতে চান, তাহলে আপনি এই ৩ বছরের বর্ণনাটাকে আসলে এক সাইডে রাখেন, আর এই ম্যাচের অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল যে ম্যাচটা খেলেছে, এই ম্যাচটাকে এক জায়গায় রাখেন। আপনি বলতে বাধ্য হবেন যে পুরো ৩টা বছরের মধ্যে কার্লো আনচেলত্তির পরশে এই একটা ম্যাচে ব্রাজিল যা খেলেছে, আপনি বোধহয় ওই ৩ বছরের ব্যথা অনেকটাই ভুলে যেতে চাইবেন। ব্রাজিল যেইভাবে পরিবর্তনটা করেছে, রাফিনহা দলে ফিরে আসার সাথে সাথে ব্রাজিলের একটা রিদম ফিরে এসেছে এবং নিজেদের ঘরের মাঠে খেলার কারণেই যে ব্রাজিল এরকমটা ভালো খেলেছে, বিষয়টা একেবারেই তা নয়। আপনি দেখবেন যে ব্রাজিল যখন প্রথম ম্যাচটা খেলে কার্লো আনচেলত্তির অধীনে, তখন কিন্তু মাঠের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। কার্লো আনচেলত্তি একটা কথা বারবার বলেছিলেন যে দেখুন, আমি অভিযোগ দিতে পছন্দ করি না, অজুহাত দিতে পছন্দ করি না, তবে এই মাঠটা যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল না, বা আসলে আমরা যেইভাবে এক্সপেক্ট করেছিলাম সেরকমটা ছিল না। সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তি যেইভাবে করে ঘরের মাঠে আসার পরে ওই একই উত্তরটা দিয়ে দিলেন যে মাঠ যদি ভালো হয় তাহলে আসলে আমরাও ভালো খেলতে পারি। প্রতিপক্ষের মাঠে এক ধরনের ফুটবল খেলা হবে, ঘরের মাঠে এক ধরনের ফুটবল খেলা হবে, এটা সত্য, কিন্তু নিজেদের ছন্দটা আসলে যেইভাবে হারিয়ে গিয়েছিল, সেই ছন্দটা ফিরে আনার জন্য কার্লো আনচেলত্তির আসলে বিকল্প কেউ ছিল না। যদিও ছিল, তারা আসলে অ্যাভেলেবল ছিলেন না। কার্লো আনচেলত্তির পরশে ব্রাজিলের এই যে পারফরমেন্স, এইটা আসলে আপনাকে কতটা মুগ্ধ করবে। দেখুন, কার্লো আনচেলত্তি এসেই ক্যাসিমিরোরে ব্যাক করেছে। ক্যাসিমিরো আসার পরে দলে এখন বল সাপ্লাই হওয়ার মতন লোক আছে, সে কিন্তু অ্যাজ আ ডিফেন্সিভ মিড উঠে যাচ্ছে, আবার নিজে এসে ম্যাচ নিয়ন্ত্রণ করার জন্য মোটামুটি টেম্পোটা ধরে রাখতেছে। ব্রুনো গিমারাইজ প্রথম ম্যাচে অর্থাৎ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেকেন্ড ম্যাচে এসে মোটামুটি ক্যাসিমিরোর সাথে তার বন্ধনটা কিন্তু মোটামুটি খুবই ভালো হয়েছে।
দিন শেষে আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন, ফরমেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কার্লো আনচেলত্তি প্রতিপক্ষের সাথে অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে আসলে কেমন খেলা উচিত এবং তাদের ফরমেশন অনুযায়ী কার্লো আনচেলত্তি যেইভাবে ব্রাজিলকে সাজিয়ে তুলতে চেয়েছেন তিনি সেটা অনেকটাই পেরেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে ম্যাথুস কুনহাকে আলাদা করে একটা ধন্যবাদ দিতে হয়, তার কারণ অ্যাজ আ ফরওয়ার্ড হিসেবে নিচে নেমে খেলা, ডিফেন্সে খেলা, তারপরে আবার উপরে উঠে যায় খেলা, এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আসলে ব্রাজিলে খুব বেশি দরকার ছিল। আপনারা অনেকেই বলতেন না যে ব্রাজিল ফুটবলে অর্থাৎ ব্রাজিলিয়ান ফুটবলাররা ক্লাবে আসলে যেই ডেডিকেশনটা দেয় সেই ডেডিকেশনটা আসলে ব্রাজিল দলে দেয় না। আপনি বিগত 3 বছরের দিকে একটু তাকান, আপনি খুব ভালো করে বুঝে যাবেন যে বিগত 3 বছরে ব্রাজিলের যে অবনতিটা হয়েছে আর আজকের মাঝে দেখেন ব্রাজিল দলের অর্থাৎ প্রতিটা প্লেয়ারের শরীরের মধ্যে যে ডেডিকেশন, যে মানে মিশন এবং ভিশন, এই জিনিসটা যখন আপনি আসলে দেখতে পেয়েছেন তখন আসলে আপনি ব্যথাতুর হয়ে গিয়েছেন যে কোথায় ছিলাম আর কোথায় আসতে শুরু করলাম, কিংবা আমরা কি আসলে সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি কিনা। ব্রাজিল যে প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির অধীনে জয় পায়নি, কিন্তু ওই জয় না পাওয়াটা অর্থাৎ ড্র করাটাও যে আসলে কতটা আশীর্বাদ ছিল সেটা পরের ম্যাচে দেখতে পেলেন। তার মানে হলো যে কার্লো আনচেলত্তির অধীনে সেকেন্ড ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল শুধু জেতেই নেই, বিশ্বকাপে যাওয়ার জন্য তাদের টিকিট নিশ্চিত করেছে। ভিনিসিয়াস জুনিয়রকে আলাদাভাবে ধন্যবাদও দিতে হয়, তার কারণ কার্লো আনচেলত্তির অধীনে তিনি এতদিন খেলে এসেছেন এবং তিনি বিশ্বাস করেন নিজেকে যে আমরা এই ব্রাজিল অর্থাৎ এই লোকটার অধীনে ব্রাজিল আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। পরবর্তী ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া যাবে না, ব্রুনো গিমারাইজকেও সম্ভবত পাওয়া যাবে না, আমি নিশ্চিত না, যদি নিশ্চিত হয়ে থাকেন আপনি তাহলে জানাবেন। ব্রুনো গিমারাইজ এবং ভিনিসিয়াস জুনিয়র আগামী ম্যাচে না থাকাটাও ব্রাজিলের জন্য একটা আশীর্বাদ। কেন আশীর্বাদ আমি একটু ক্লিয়ার করে বলি। তার কারণ হলো বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে, এখন প্রতিটা ম্যাচ হবে ব্রাজিলের জন্য কি জানেন, যে নিজেদেরকে কোন কোন জায়গায় কার ব্যাকআপে আসলে কাকে আনতে হবে, এই জায়গাটা আসলে পরীক্ষার সময়। ব্যক্তিগতভাবে গার্সনকে আসলে আমি খুব বেশি ধন্যবাদ এই মুহূর্তে দিতে পারছি না, তার কারণ হলো যে মিডফিল্ড থেকে যেই ধরনের বল সাপ্লাই দেওয়া হয় ওই জায়গাটায় গার্সনের জায়গায় আমি অবশ্যই আশা করেছিলাম অ্যান্ডারসনকে। যদি অ্যান্ডারসনকে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, বা তাকে যদি নামানো হতো খুব বেশি ভালো হতো, সমস্যা নেই। ব্রুনো গিমারাইজ আগামী ম্যাচ যদি না থাকে তাহলে এই জায়গাটায় অ্যান্ডারসনকে পাওয়া যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ব্রাজিলের এই ম্যাচটা ফার্স্ট হাফে ছিল এক ধরনের, সেকেন্ড হাফে ছিল আরেক ধরনের। ফার্স্ট হাফে তারা প্রেসিং ফুটবল খেলেছে, পজিশন ধরে রেখেছে, নিজেদের অর্থে বল রেখে নিজেদের নিয়ন্ত্রণ রেখে তারপরে অ্যাটাকের পর অ্যাটাক, আলট্রা অ্যাটাক কাকে বলে সেটা করার চেষ্টা করেছে। কিন্তু সেকেন্ড ম্যাচে আপনি যদি মানে সেকেন্ড হাফে যদি আপনি দেখেন তাহলে বিষয়টা দাঁড়ায় হলো যে আমরা যেহেতু এগিয়ে আছি আমাদের নিজেদের ইয়াটা ঠিক রেখে তারপরে হচ্ছে আমরা গোল করার জন্য চেষ্টা করব, তবে নিজেরা গোল খাবো না। হ্যাঁ, প্রতিপক্ষ অবশ্যই প্রেস করেছে, সেই প্রেসের বিপক্ষে ব্রাজিল জয়টা নিশ্চিত করতে চেয়েছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় ব্রাজিল নিশ্চিত করলো বিশ্বকাপের টিকিট, অর্থাৎ 26 বিশ্বকাপে ব্রাজিল যাচ্ছে এটা একেবারে নিশ্চিত হয়ে গেল। সেই সাথে ব্রাজিলের এই ম্যাচটা দেখে আপনি কতটা খুশি হচ্ছেন, কতটা প্রাপ্তি, কি অর্জন করলেন, কেমন লাগছে আপনার অনুভূতিটা জানতে চাইবো আমি। এবং এই ম্যাচ নিয়ে যদি আপনার আর কোনো পজিটিভ দিক আপনার ব্রেনে থেকে থাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। গলার অবস্থা খুব একটা ভালো না, এই পর্যন্ত কষ্ট করে শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।